সুপ্রিয় বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটু আলাপ করার জন্য চলে আসলাম। আসলে আলাপের গুরুত্ব অনেক, আবার এই আলাপটি অনেক গুরুত্বহীন। কিভাবে? আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে আমাদের ঠিক পার্শ্ববর্তী যে তাদের যে প্রদেশ, সেই প্রদেশে ভারতের সেই প্রাদেশিক নির্বাচন সংঘটিত হয়েছে এবং সেখানে কঠোর ডানপন্থী অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদী যে সংগঠন বিজেপি, সেই বিজেপি তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেখানে সরকার গঠন করেছে এবং ধারাবাহিকভাবে মুসলমানদের ভিতরে বা মুসলমানদেরকে নিয়ে কটূক্তিকারী শুভেন্দু অধিকারী সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ নিয়েছেন। আমি বিষয়টা নিয়ে কোনো আলাপ করতে চাইনি, বা আসলে ভারতের ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে আমার আলাপ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও করছি। আসলে আমাদের বাঙালিদের যে দ্বৈত চরিত্র অনেকের মাঝে প্রকাশ পেয়েছে ভারতকে নির্বাচনে কেন্দ্র করে, সেটি নিয়ে একটু আলাপ করার দরকার। প্রথমত, আপনারা জানেন আমাদের দেশে একটি গ্রুপ আছে, তারা সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত জামাত মৌলবাদী, জামাত ধর্মান্ধ, জামাত ধর্ম ব্যবসায়ী, এদেরকে সমর্থন দিলে দেশ রসাতলা যাবে ইত্যাদি ইত্যাদি এক্সেপ্টা এক্সেপ্টা বাক্য দিয়ে মোটামুটি সারাদিন এই বাক্যগুলোই কপচায়। এবং দেখবেন আপনাদের এই বাক্যগুলোর কারণে এদের সাথে আসলে আপনি ঠিক তর্ক যেতে পারবেন না, কারণ আমাদের ছোটবেলায় একটা প্রবাদ ছিল যে পাছা দিয়ে দেয়াল ঠেলা, অর্থাৎ আপনি যুক্তি ছাড়া তর্ক করা, সেটাকেই বলে পাছা দিয়ে দেয়াল ঠেলা। অর্থাৎ আপনি দেয়াল নাড়াবেনই, কিন্তু দেয়ালের জায়গায় থাকবে, আপনি নড়বেন। তো এই যুক্তিধারী লোকরা যখন বিজেপি জয়লাভ করেছে, তারা দেখলাম খুব আনন্দিত। আমি বলছি না যে এখানে কংগ্রেস জিতলে বা তৃণমূল কংগ্রেস জিতলে খুব বেশি ভালো হতো, আসলে আমাদের কোনো কিছু যায় আসতো না। ভারতের মতোই থাকতো, এখানে কে জিতলো এটা সবচেয়ে বড় ফ্যাক্টর না। কিন্তু এই যে আমাদের ভিতরের যে মনস্তাত্ত্বিক যে সমস্যাগুলো, অর্থাৎ আমি যারে পছন্দ করি তাদেরই জিততে হবে, কিন্তু তাদের যে ভালো দিক খারাপ দিকগুলো সেগুলো কিন্তু আমরা মোটামুটি কোনোভাবেই খেয়াল করি না। আমি কংগ্রেসের ব্যাপারে কিছু কথা বলতে পারি, যদিও বা বিজেপি নিয়ে কথা বলছি। যে বিজেপির যে সমর্থকরা তারা কতটা উগ্র, এটা আসলে আমরা মোটামুটি সবাই জানি। যেখানে মানুষকে শুধুমাত্র নিজের খাদ্যাভ্যাস চয়েস করে খাবার অপরাধে পিটিয়ে মারা হয়, সংখ্যালঘুদের নানানভাবে নির্যাতন করা হয়, তাদের ধর্মীয় উপাসনালয়ে আগুন দেওয়া হয়, নানাবিধ সমস্যা আছে। মানে এই সমস্যাগুলো তাদের দীর্ঘকালের সমস্যা, এবং এটা ভারত তৈরি হওয়ার পর থেকে এই উগ্র যে হিন্দুত্ববাদ, এটা আরএসএস ছিল, পরবর্তীতে বিজেপি গঠন হয়েছে। আরএসএস এর যে মদদ বা মতাদর্শে, সেই মতাদর্শ অনুযায়ী পরবর্তীতে বিজেপি একটি বড় রাজনৈতিক সংগঠন হিসাবে দাঁড় হয়েছে, যেটি কিন্তু আরএসএস পারেনি। তো বিজেপির যে সমস্যাগুলো বিজেপি ক্ষমতা থাকা অবস্থা আমরা ইতিমধ্যে কম বেশি সকলে জানি। তো কংগ্রেসের সমস্যা আছে। কংগ্রেসের সমস্যা কিন্তু ভারতের নিজের জন্য না। বিজেপি ভারতের নিজের জন্য কিভাবে সমস্যা তৈরি করছে সেটা নিয়ে আমি পরে আলাপ করছি, কিন্তু কংগ্রেসের ব্যাপারটা ছোট্ট করে বলি। বন্ধুরা, আপনাদের হয়তো বা খেয়াল থাকবে 13 সালের শেষের দিকে সুজাতা সিং, যে সময় কংগ্রেস ক্ষমতায় ছিল, সুজাতা সিং ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যদি আমি ভুল না করি সম্ভবত। উনি এসে কিন্তু আওয়ামী লীগকে দিয়ে একতরফা নির্বাচন করিয়ে দিয়ে গেছিল। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের যে একটি স্তম্ভ, সেই স্তম্ভ হিসাবে কিন্তু সুজাতা সিং কাজ করেছিল। বিষয়টি কিন্তু আপনাদের মনে থাকার কথা, যারা ওই সময় থেকে মোটামুটি রাজনীতি নিয়ে পর্যালোচনা করে থাকেন, যে একটি স্বাধীন দেশে এসে সে একটি রাজনৈতিক দলকে এভাবে বলেছিল যে আপনারা যদি রাজনীতিতে বা ভোটে না দাঁড়ান তাহলে কিন্তু
জামাত ক্ষমতায় চলে আসবে বা বিএনপি ক্ষমতায় চলে আসবে। এই কথাটি বলেছিল কাকে? এই কথাটি বলেছিল তৎকালীন জাতীয় পার্টির যে প্রেসিডেন্ট ছিল হুসেন মোহাম্মদ এরশাদ। সেই হুসেন মোহাম্মদ এরশাদকে এই কথাটি বলেছিল, এবং হুসেন মোহাম্মদ এরশাদ কিন্তু পরবর্তীতে এই কথাটি মুখ ফুসকে হোক বা যেভাবেই হোক তিনি সাংবাদিক সামনে বলে দিয়েছেন, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু পরে প্রচুর সমালোচনা হয়েছিল যে একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী আর একটি দেশের নির্বাচনের বিষয় নিয়ে এভাবে একটি দলকে বাইরে রেখে নির্বাচন করানোর জন্য উন্মুখ হয়ে আছে, এবং শেষ পর্যন্ত কিন্তু নির্বাচনটি কিন্তু আওয়ামী লীগকে দিয়ে করিয়েছিল, এবং আওয়ামী লীগকে কিন্তু প্রায় 151 জন সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে ও তারা কিন্তু সরকার গঠন করেছিল। সেই সময় জামাত বিএনপি বা তাদের যে সহজোটগুলো বা যে রাজনৈতিক দল তারা নির্বাচন বয়কট করেছিল। তবে নির্বাচন কিন্তু কোনো নির্বাচনে বয়কট করেনি, সেটি হচ্ছে একমাত্র দল, সেটি হচ্ছে হাত পাকা, যদিও বা সেটি ভিন্ন বিষয়, সেটি নিয়ে পরে আর একদিন আলাপ আলোচনা করা যাবে। এবার আসি বিজেপির ব্যাপারে, যে কংগ্রেস তো আমাদের ক্ষতি করে দিয়ে গেছে, তো তারা করেছে আমাদের দেশের ক্ষতি কংগ্রেস, এবং বিজেপি নিজের দেশের ক্ষতি কীভাবে করছে সেটি নিয়ে একটু ছোট করে আলোচনা করি। সেটি হচ্ছে, আপনারা জানেন যে ধর্মান্ধ বা খুব বেশি ধর্মীয় উগ্রতা কোনো দেশের জন্য ভালো সুফল বয়ে আনে না। ভারত কিন্তু ইতিমধ্যেই বা বেশ কিছুদিন আগে থেকেই তারা বহির্বিশ্ব থেকে এই কারণে একটা বিচ্ছিন্নতার পথে আছে, এবং ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের কিছু মিডিয়া যতটাই তারা দেখানোর চেষ্টা করুক না কেন যে তারা বহির্বিশ্বে তাদের অনেক একটি সুনাম বা তাদের যে দাপট সেটি তারা ধরে রেখেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে পৃথিবীর অনেক দেশ বর্তমানে ভারতীয়দের ভিসা দিচ্ছে না, এবং খুব গুরুত্বপূর্ণ না হলে আপনি আবেদনটা বাতিল হয়ে যাচ্ছে, সেখানে আপনাকে ফেরত চলে আসছে। এবং সর্বশেষ ভারত যে ধাক্কাটি খেয়েছিল সেটি হচ্ছে এই ভারত পাকিস্তানের যে যুদ্ধ, অর্থাৎ সেটি যুদ্ধ বলা যায় না, সীমান্তের কাছাকাছি দুই পক্ষকে বিমান হামলা করেছিল এবং কিছু মিসাইল মেরেছিল। হ্যাঁ, আমি যদি যুদ্ধ হিসাবেই ধরি, সেই যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে তাদের যে পরাজয়, সেই পরাজয়ের কারণেই কিন্তু তারা বহির্বিশ্বে মোটামুটি একটু ব্যাকফুটে চলে গেছে ঠিক তখন থেকেই। এবং তাদের সাম্প্রতিক যে কর্মকাণ্ড হোক বা তাদের যে ধর্মীয় উগ্রতার কারণে হোক, জাতিসংঘ বা পৃথিবীর স্বাধীন যে দেশগুলো আছে যারা মোটামুটি সংঘাত পছন্দ করে না, তারাও মোটামুটি ভারতীয়দেরকে উগ্র হিসাবে চিহ্নিত করছে, এবং ভারতীয়দের তাদের দেশ থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো শুরু করেছে। আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়ার মতো দেশে কিন্তু বা তাইওয়ানের মতো দেশে কিন্তু বর্তমানে ভারতীয় কোনো কর্মী নিয়োগ করছে না, যেখানে কিন্তু প্রত্যেক বছর কোরিয়ার লটারি দিয়ে বাংলাদেশ থেকে বেশ একটি বিপুল সংখ্যক কর্মী সেখানে নিয়ে যায়। তো ভারতীয়রা অর্থনৈতিক দিক থেকে বা তাদের যে আর্থসামাজিক দিক থেকে তারা কিন্তু বেশ খানিকটা পিছিয়ে পড়ছে। আপনি শুধুমাত্র ভারতীয় রিপাবলিক বাংলা হোক বা কিছু দলীয় যে ব্যক্তিগুলো আছে যারা দলের বাইরে আসলে কিছু হিসাব করে না, বাস্তবতা থেকে অনেক দূরে থাকে বা দূরে থাকতে পছন্দ করে, তারা এক ধরনের স্বপ্নের ঘোরের ভিতরে থাকে বা কল্পনাগুলো ভিতরে তারা আনন্দ খুঁজে পায়, এই ধরনের ব্যক্তিদের যে বাক্য বা এই ধরনের ব্যক্তিদের কথা শুনে আপনারা মনে করবেন না যে ভারত মোটামুটি একটি স্বর্গের উপর দিয়ে হাঁটছে। না, ভারত হাঁটছে এখন পুলসিরাতের উপর দিয়ে, কঠিন পুলসিরাতের উপর দিয়ে। সেই পুলসিরাতের দড়ি যখন ছিঁড়ে যাবে ভারত একেবারে গহ্বরে পড়ে যাবে। এবং আপনারা জানেন যে ভারতের যে আমাদের পূর্ব পাশের রাজ্য মণিপুর, সেই মণিপুর কিন্তু সমগ্র ভারত থেকে প্রায় এক প্রকার বিচ্ছিন্ন, এবং সেই এলাকাটি এতটাই দুর্গম সেখানে ভারতীয় সেনারা কিন্তু খুব স্ট্রাগল করে তাদের দিন পার করতে হচ্ছে বা আন্দোলনকারীদের সাথে তাদের লড়াই করে যেতে হচ্ছে। এমন একটি জায়গা, সেখানে একটি সেনা যদি জেগে থাকে বা একটি সেনা যদি ঘুমিয়ে থাকে, তা 5 জন সেনা জেগে তাদেরকে পাহারা দিতে হচ্ছে। এই হচ্ছে মণিপুরের অবস্থা। মেথি আছে এখানে, এবং ওখানে কুকিজ
যে জাতিগোষ্ঠীগুলো আছে নিত্য ওখানে গ্যাঞ্জাম বেঁধে থাকে। তা যাই হোক, আমি আবার ভিন্ন আলাপে চলে গেলাম। তো ব্যাপারটা হচ্ছে, আমি যে কথাটি প্রথমে বলছিলাম যে আমাদের যে মনস্তাত্ত্বিক সমস্যা, আর যে আমরা আমাদের দেশে মৌলবাদ বলে আমরা জামাতকে পছন্দ করছি না, কিন্তু বিজেপির জয়ে আমরা তাদেরকে সমর্থন জানাচ্ছি, তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। মানে এক আশ্চর্য ক্যারেক্টার হয়ে গেলাম আমরা। আমি মমতাকে সমর্থন জানাই না, কারণ আমার মমতাকে সমর্থন জানানোর কিছু নেই। মমতা আমার দেশের রাজনীতিবিদ না, আমি তাকে কখনো ভোট দিব না বা ভোট দেওয়ার কোনো সুযোগ তাকে নেই। কিন্তু যদি আপনি হিসাব করেন তাহলে মমতা বিজেপির চেয়ে তুলনামূলক ভালো। কেন তুলনামূলক ভালো? কারণ ভারতে অন্য প্রদেশগুলো, বিজেপি শাসিত যে প্রদেশগুলো, সংখ্যালঘুদের উপরে যে ধরনের অত্যাচার করে আসতে বা করে আসছে, সেই অত্যাচারগুলো কিন্তু স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে কিছুটা কম হতো। যে কারণে আমি বলছি মমতা ব্যানার্জি ছিল তুলনামূলক ভালো। এবং বর্তমান যে তাদের মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, সে মোটামুটি পুরোই উগ্র। আর একটা কথা, যারা মোটামুটি ভারত প্রেমী বা ভারতীয় পশ্চিমবঙ্গ সাহিত্য পেলে গদগদ হয়ে যান, ভাই আমি একটা প্রশ্ন করি, আপনারা তো ভারতীয় যে সাহিত্যগুলো আমাদের সামনে কপচান, এই সাহিত্যগুলো কপচিয়ে তো সম্প্রীতি একতার কথা বলে আসেন, যেগুলো আমরা নিজেরাও ভাবি যে সম্প্রীতি একতার ভিতরে থাকাটাই ভালো, কিন্তু আপনারা তো আমাদেরকে জোর করে গেলাতে চান। তো এখন ভারতে তো আপনার দাদাবাবু বিজেপি এসেছে, এখন কি ওইটা আমাদের ঘাড়ে চাপাই দেবেন, মানে কপচাবেন? যদি কপচাতে আসেন না, আপনার